লম্বা লম্বা শ্বাস নিতে নিতে সেই বৃদ্ধ মানুষটি যেন মৃত্যুশয্যায় শায়িত ছিল। অজ্ঞান দুর্বল দেহটি তার আর্থিক অবস্থার পরিচয় দিচ্ছিল। বড় চুল, বড় বড় দাড়ি এতটাই ধুলোময় ছিল যে তার রং কালো থেকে বাদামি হয়ে গিয়েছিল। পোশাকের রং চেনা যাচ্ছিল না। ধুলা, ময়লা আর মলিনতার দাগে তার রং হারিয়ে গিয়েছিল। পায়ের জুতার ছিদ্র ছিল, যার ফলে পাথর তার পায়ে ক্ষত সৃষ্টি করেছিল। জানি না কি কি তার পায়ে বিঁধেছিল। রাস্তার একপাশে শুয়ে থাকা সেই ব্যক্তিটি হয়তো শুধু শ্বাসই নিচ্ছিল, কারণ তার শরীরে নড়াচড়া করার ক্ষমতাই ছিল না। হাঁটতে হাঁটতে তিনি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন। অনেকক্ষণ না উঠলে আশেপাশের লোকেরা পুলিশ স্টেশনে ফোন করেছিল, কিন্তু কেউ আসেনি। পরে একটি স্বেচ্ছাসেবী সংস্থার একজন ব্যক্তি তার কাছে এলেন। তাকে নাড়িয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু তার কাছ থেকে কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছিল না। কেউ বলল যে অনেকক্ষণ ধরে এই মানুষটি এমন অবস্থায় আছে, আমাদের মনে হচ্ছিল রাস্তাতেই মারা যাবে। ভাগ্যিস আপনি এলেন। সেই ব্যক্তি তাকে তার দলের সাহায্যে সঙ্গে নিয়ে গেলেন। বৃদ্ধ ব্যক্তিটিকে নিয়ে গিয়ে প্রথমে ডাক্তার দেখানো হয় এবং তৎক্ষণাৎ ওষুধ দেওয়া শুরু করা হয়। একটু জ্ঞান ফিরলে তার জন্য খাবার আনা হয়। খাবার দেখে বৃদ্ধের চোখে জল চলে এলো। তারপর খাবার খেয়ে তার মুখে একটু স্বস্তি দেখা গেল। সংস্থার সদস্যরা বিকাশ জিজ্ঞাসা করল, মশাই, আপনি কেমন আছেন? এখন কেমন লাগছে আপনার? শুনেই বৃদ্ধের চোখে জল এসে গেল এবং তিনি তার পড়ন্ত চোখের জল মুছলেন। তখন বিকাশ বলল, আমার জন্য তো আপনি ঈশ্বরের সমান। এরপর বিকাশ তার চুল দাড়ি কাটিয়ে স্নান করালো। তার জন্য নতুন কুর্তা পাজামা আনা হয়েছিল, যা পরে বৃদ্ধ বারবার চোখ মুছছিলেন। বিকাশ তাকে আয়নার সামনে নিয়ে গেল। আয়নায় নিজেকে দেখে বৃদ্ধ বললেন, কতদিন পর নিজেকে আয়নায় দেখছি। বিকাশ তার নাম জিজ্ঞাসা করলে তিনি নিজের নাম ঘনশ্যাম দাস বললেন। তিনি জানালেন যে তিনি একটি পাওয়ার কর্পোরেশনের ক্লার্ক ছিলেন, যার সম্মান এক সময় বিভাগে অনেক ছিল। তিনি কখনো কারোর কাছ থেকে ঘুষ নেননি এবং নিতেও দেননি। এই সততার জন্য তাকে অনেক পুরস্কারও দেওয়া হয়েছিল। যখন বিকাশ তার বাড়ির সম্পর্কে জিজ্ঞাসা করল, তিনি বললেন, ছেলে, বাড়ি আর কোথায় এখন? এখন তো পথে পথে ঘুরছি। বিকাশ জোর দিয়ে বলল যে আপনি যদি নিজের ব্যাপারে কিছু বিস্তারিত বলেন তাহলে আপনাকে আপনার বাড়ি পৌঁছে দেওয়া হবে। ঘনশ্যাম দাসবাবু তৎক্ষণাৎ বললেন, তোমার এত বড় উপকারই যথেষ্ট। এখন বাকি জীবনে আর দুঃখ সহ্য করতে পারবো না, আর অপমানও সহ্য করতে পারবো না। বিকাশের মনে প্রশ্ন উঠছিল, কেন তিনি এমন কথা বলছেন? তার সঙ্গে এমন কি ঘটেছিল? সংস্থার বৃদ্ধাশ্রমে ঘনশ্যাম দাসবাবুকে একটি বিছানা দেওয়া হলো। এতদিন পর তিনি একটি বিছানা পেয়েছিলেন, যার উপর হাত বুলাতে বুলাতে তিনি কাঁদছিলেন। তার অতীত জীবনের দিনগুলো মনে পড়তে লাগলো এবং তিনি বিকাশকে তার সম্পর্কে বলতে লাগলেন। তিনি সেই জায়গা থেকে শুরু করলেন যখন তার একটি পূর্ণ পরিবার ছিল। তার পরিবারে 2 ছেলে এবং স্ত্রী সুলেখা ছিল। নিজের ছোট চাকরি এবং আয়ের মাধ্যমে তিনি এবং তার স্ত্রী কঠোর পরিশ্রম করে সন্তানদের পড়িয়েছিলেন। ঘনশ্যাম দাসবাবুর কাজ ছোটই ছিল এবং আয়ও তেমন ছিল না যে উচ্চশিক্ষা দিতে পারবেন, কিন্তু সন্তানদের ইচ্ছাকে কখনো দমন করেননি। ছেঁড়া জুতো এবং 2 জোড়া প্যাঁচ লাগানো পোশাক পরেই জীবন কাটিয়েছেন। 2 ছেলে ভালো চাকরিতে চলে গিয়েছিল। 2 ছেলে বাইরে থাকত এবং পরিস্থিতি কিছুটা ঠিক হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত 2 ছেলে উপার্জন শুরু করেছিল, কিন্তু মন আর ইচ্ছা দমন করতে করতে 2 স্বামী স্ত্রী
ইচ্ছাগুলি প্রায় শেষ হয়ে গিয়েছিল। এখন তাদের সন্তানদের সুখী দেখে তাতেই শান্তি পেতেন তারা। বড় ছেলে সুমিত বাড়ি আসতে চলছিল, কারণ তার নিজের শহর বদলি হয়ে গিয়েছিল এবং দুই স্বামী স্ত্রী এতে খুব খুশি হলো। বড় ছেলে আসতেই মা বাবা তাকে স্বাগতম জানিয়ে তার পছন্দের রান্না করল। ঘনশ্যাম দাসবাবু বললেন, সুলেখা, এখন সুমিতের জন্য মেয়ে দেখা শুরু করো। তার সংসার শুরু হলে নিতমেরও বিয়ে দেওয়ার কথা ভাববো আমরা। আপনি ঠিক বলেছেন, এখন তো তার বিয়ের বয়সও হয়ে গেছে। সুমিত বলল, মা, এত তাড়া কিসের? আমি কি মেয়ে যে বিয়ের তাড়া লেগে যাবে? আরে বাবু, মেয়ের তো আরও তাড়া হওয়া উচিত। আমরা তোমার বোনের বিয়ে দিয়েছি, তোমাদের দুজনের বিয়ে হলে আমরা গঙ্গা স্নান করতে পারবো। সুলেখা দেবীর উত্তর শুনে সুমিত বলল, ঠিক আছে, কিন্তু মেয়ে আমার পছন্দের হওয়া চাই। এতে দুই স্বামী স্ত্রী রাজি হলেন। মেয়েটি আসতেই সুলেখা দেবী এবং ঘনশ্যাম দাসবাবুর পা ছুঁয়ে এতে তারা মেয়েটিকে পছন্দ করে নিলেন। তারপর তার পরিবারের সঙ্গে কথা বললে জানা গেল যে তার বাবা একজন বড় জুয়েলার এবং শহরে খুব বিখ্যাত। ঘনশ্যাম দাসবাবুর মন উদ্বেগে পড়ল এবং তিনি সুমিতকে বললেন, বাবু, আমার মনে হয় না যে আমাদের মধ্যে কোনো মিল হবে। ওরা এত বড় লোক, আর আমরা কোথায়? সুমিত এতে রাগান্বিত হয়ে বলল, বাবা, আমি ভালো চাকরি করি, একদিন তাদের থেকেও বড় হব। এতে মিল না হওয়ার কি আছে? না, ছেলে, এই বিষয়গুলি খুব গুরুতর হয় এবং ভবিষ্যতে এর খেসারত দিতে হয়। বিয়ে একটি খুব বড় বিষয় এবং এই বিয়েতে আমার সম্মতি নেই। ঘনশ্যাম দাসবাবু তার ছেলেকে সোজাসুজি না করে দিলেন। সুমিত চিন্তিত হয়ে থাকল এবং একদিন সে বিষ খেয়ে ফেলল। তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। যখন সুলেখা দেবী সকালে তার জন্য চা নিয়ে গেলেন, দেখলেন সে দরজা বন্ধ। অনেকক্ষণ ধরে দরজা না খোলায় দরজা ভাঙা হলো। মুখ থেকে ফেনা বেরোচ্ছে দেখে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অনেক ঘন্টার চেষ্টার পরেই তার জীবন বাঁচানো গেল, কিন্তু এতক্ষণে বাবা মায়ের কান্নাকাটি খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছিল। সুমিতকে তার বাবা ঘনশ্যাম দাসবাবু বললেন, ছেলে, তুমি এটা কেন করেছো? আমাদের কি তোমার কোনো পরোয়া নেই? সুমিত চুপ ছিল এবং পরে সে তার মা সুলেখা দেবীকে বলল, মা, যদি আমার বিয়ে শালিনীর সঙ্গে না হয় তবে পরের বার আপনি আমাকে বাঁচাতে পারবেন না। এটা শুনে সুলেখা দেবীর পায়ের নিচে মাটি সরে গেল। তিনি এই কথাটি ঘনশ্যাম দাসবাবুকে বললেন, যার ফলে তার মুখে উদ্বেগ স্পষ্ট হয়ে উঠল। ঘনশ্যাম দাসবাবু বললেন, সুলেখা, আমার এটা ঠিক লাগছে না। কোথাও মনে হচ্ছে এই বিয়েটা মেনে নিলে আমরা তাকে হারিয়ে ফেলব। সুলেখা দেবী বললেন, ছেলেকে মরে যেতে দেখার থেকে এটাই ভালো। এটা শুনে ঘনশ্যাম দাসবাবু মনে মনে প্রচণ্ড ব্যথিত হলেন। অবশেষে তিনি ছেলের কথায় রাজি হলেন এবং সেই মেয়ে শালিনীর সঙ্গে সুমিতের বিয়ে সম্পন্ন করালেন। বিয়ে হতেই মেয়ের বাবা যৌতুক হিসেবে একটি বড় বাড়ি উপহার দিলেন এবং বললেন, শালিনী সব সময় সুবিধা সম্পন্ন বাড়িতে থেকেছে। আপনার বাড়ি ভালো হলেও বেশ ছোট। আমি এই বাড়িতে শালিনী এবং আপনারা সবাই মিলে থাকার সব ব্যবস্থা করেছি। এটা শুনে ঘনশ্যাম দাসবাবু গভীর আঘাত পেলেন। শালিনী যখন পাক ফেরা করতে বাড়ি গেলেন, তখন তিনি সুমিতকে একা ডেকে বললেন, ছেলে, এই বাড়ি আমাদের পছন্দ নয়, তুমি এতে থাকতে মানা করো। আমরা তোমাকে বিয়ে দিয়েছি, বিক্রি করিনি, এবং আমাদের বাড়ি যেমনই হোক শালিনীকে মেনে নিতে হবে। সুমিত এটা শুনে বিরক্তি হয়ে বলল, বাবা, আপনার পুরনো চিন্তাধারা
আমার নতুন জীবনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। যদি আপনি এটা মেনে নিতে না পারেন তাহলে নেবেন না, কিন্তু শালিনীকে থামাবেন না, এবং যেখানে শালিনী থাকবে আমি সেখানেই থাকব। আমাকে আমার স্ত্রীর পাশে দাঁড়াতে হবে। এটা শুনে ঘনশ্যাম দাসবাবু সুমিতের দিকে তাকিয়ে রইলেন। আর সুমিতের বিষ খাওয়ার ঘটনাটি মনে পড়ল, কিন্তু তিনি এই যৌতুকের বাড়িতে থাকতে রাজি হলেন না। তিনি বললেন, ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি না। সুলেখা দেবী বললেন, আপনি কেন বুঝছেন না? এরা আজকের যুগের বাচ্চা, এদের সম্পর্ক এমনই হয়। এখন আমাদের জীবন আর কত দিনের? এমন বিরোধ এবং হস্তক্ষেপ করে কিছু হবে না। আপনাকে আনন্দের সঙ্গে সন্তানের পাশে থাকা উচিত। সুমিত এবং ঘনশ্যামবাবুর ছোট ছেলে রাজু তৎক্ষণাৎ বলল, মা ঠিকই বলেছেন বাবা, একটু চিন্তা করুন। ঘনশ্যাম দাসবাবু সবাইকে দেখে রাগান্বিত হয়ে বললেন, সুলেখা, কমপক্ষে তোমার থেকে এমন আশা করিনি। তোমার কিছু মনে নেই নাকি সব ভুলে গেছো? আমি তাদের কত কষ্ট করে পড়াশোনা করিয়ে বড় করেছি। এদিকে আসো। এটা বলেই ঘনশ্যাম দাসবাবু সুলেখা দেবীর হাত ধরে স্টোর রুমে নিয়ে গেলেন। পেছনে পেছনে তার দুই ছেলে পৌঁছালো। এটি পুরনো সিন্ধুকের তালা খুলে সেখানে রাখা জিনিসের নিচে একটি পলিথিনে রাখা জুতো বের করে বললেন, এটা মনে আছে তোমার? এতে যে গর্তগুলি হয়েছে তা কিভাবে হয়েছে জানো? কঠোর পরিশ্রমে ছিঁড়েছে। আমি নতুন কিনতে পারিনি, কারণ বাচ্চাদের ফ্রি পড়াশোনা, বাড়ির খরচ সব মুখ বেয়ে দাঁড়িয়ে থাকতো। তোমাদের কারোর কাছে কখনো বলেছি যে তোমাদের খরচ পড়ে আগে আমি আমার নিজের জন্য জুতো কিনবো? বলো, কখনো বলেছি কি? এখন কেন কিছু বলছো না সুলেখা? সুলেখা দেবীর চোখে জল ভরে চুপচাপ দাঁড়িয়েছিলেন। তার হাতে ভাঙা চপ্পল দেখে সুমিত বলল, বাবা, আপনি আমাদের অনুভূতির ফাঁদে ফেলবেন না। এ ধরনের চপ্পল কে রাখে? এগুলি ফেলে দিন এবং স্মৃতিগুলি ফেলে দিন। আপনাকে এগিয়ে যেতে হবে। শালিনী দেখবে তো কি ভাববে যে আপনি কখনো এমনও জুতো পরতেন? ঘনশ্যাম দাসবাবুর রাগ সুমিতের কথায় সপ্ত আকাশে পৌঁছালো এবং তিনি জোরে গর্জে উঠলেন, তুমি কি জানো এর মূল্য? এগুলো আমি এক এক পয়সা করে জমিয়ে কিনেছিলাম এবং তোমাদের জন্য পায়ের তালু ঘষে ঘষে ক্ষয় করে দিয়েছিলাম। সুলেখা, এটা আমার জীবনের সেই স্মৃতি যেটা আমি হারাতে চাই না, যাতে আমার পা মাটিতে থাকে, এবং আমি আমার সন্তানদের জন্য এটাই চাই যে যেভাবে আমি সম্মানের সঙ্গে জীবন কাটিয়েছি তারাও তেমনি জীবন কাটাক। কিন্তু তোমার 2 দিনের ভালোবাসার কারণে আমার সারা জীবনের সম্মানের উপার্জন ছোট হয়ে গেল। ঘনশ্যাম দাসবাবু বলতেই সুমিত কথার মধ্যে বলল, বাবা, আপনি আমাদের উপকার দেখাচ্ছেন। প্রতি মা বাবা এটাই করেন। যদি আপনি মন মেরেছেন তাহলে আমরাও মরেছি। আপনি আমাদের অনেক কিছু দিয়েছেন, কিন্তু অনেক কিছু দেননি যেগুলো অন্য বাচ্চাদের কাছে ছিল, যেগুলো দেখে আমরা মনে মরেছি, কিন্তু কখনো আপনাকে বলিনি। যখন আজ এত কিছু পাচ্ছি তখন আপনার অহংকার বাধা দিচ্ছে। এত কিছু আপনি 7 জন্মেও উপার্জন করতে পারবেন না। ঘনশ্যাম দাসবাবুর হাত এটা শুনে বাতাসে উঠল এবং তিনি জোরে গর্জে উঠলেন। চুপ হয়ে যায় সুমিত, কিন্তু হাত সুমিতের উপর উঠতে পারল না। তিনি তার চোখের জল আটকাতে পারলেন না। সুলেখা দেবী তার আঁচলে তার চোখের জল মুছেছিলেন এবং সুমিতকে বাইরে যেতে বললেন, কিন্তু ঘনশ্যাম দাসবাবুর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সুলেখা দেবী বললেন, আমার সব মনে আছে কিভাবে আপনি সারাদিন না খেয়ে থেকে বাচ্চাদের পেট ভরিয়েছেন, তাদের ইচ্ছেগুলো পূরণ করেছেন,
আপনার ত্যাগ আমি কিভাবে ভুলতে পারি? আমি তো প্রতিটি মুহূর্তে অংশীদার। সুলেখা দেবী তাকে ধীরে ধীরে ঘরে নিয়ে ঠান্ডা জল খাইয়ে বললেন, আপনি ঠান্ডা মাথায় ভাবুন যে বাচ্চাদের তো সংসার সাজাতে হবে। একটি গরুও বাছুর বড় হলে তাকে ছেড়ে দেয়। তারপর আমরা তো মানুষ। তাদের কখনো এমন মনে হওয়া উচিত নয় যে আমরা তাদের সুখের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছি। নইলে এর জন্য আমাদের মনও নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। ঘনশ্যাম দাসবাবু নীরব হয়ে বসে রইলেন। ঘনশ্যাম দাসবাবু বললেন, আমাকে কিছু সময় দাও সুলেখা, এখন আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। সুমিত এবং রাজু দুজনেই সেখান থেকে চলে গেল। পরের দিন শালিনী সুমিতের সঙ্গে নিজের বাবার বাড়ি থেকে ফিরে এসেছিল। এসেই শালিনী সবাইকে তার বাড়ি থেকে আনা উপহার দিয়েছিল। ঘনশ্যাম দাসবাবু বললেন, মেয়ে, তোমার আমাদের জন্য উপহার আনা সম্মানের বিষয়, কিন্তু এত দামি উপহার আমরা কিভাবে নিতে পারি? এত সোনা রূপার উপহার নয়, বরং তুমি আমাদের সাধারণ কিছু দিলেও আমরা তা গ্রহণ করতে আনন্দিত হব। মেয়ে, আমরা তো মাটির মানুষ। শালিনী হাসতে হাসতে বলল, বাবা, যদি আমার বাবার শাড়ির ব্যবসা থাকতো তাহলে বাবা তাই পাঠাতেন। এটা শুনে ছোট ছেলে এবং সুলেখা দেবী হাসতে লাগলো, কিন্তু ঘনশ্যাম দাসবাবুর মুখের দিকে তাকিয়ে হাত মুখে চাপা দিল। ঘনশ্যাম দাসবাবু বললেন, মেয়ে, যাই হোক, এই উপহার দিয়ে ব্যবসায় ক্ষতি করার কি দরকার? তুমি এটা ফেরত দিয়ে দাও, বদলে সাধারণ একটা কুর্তা পাজামা নিয়ে এসো। শালিনী বলল, বাবা, আমার বাবা তেমন সময়ই নেই। এটা তিনি খুবই সম্মান এবং মর্যাদার সঙ্গে পাঠিয়েছেন, দয়া করে গ্রহণ করুন। এটা শুনে ঘনশ্যাম দাসবাবু কিছু বলতে পারলেন না এবং তাকে উপহার গ্রহণ করতেই হলো। পরে সুলেখাজি বললেন, দেখো আমাদের বৌমা কত ভালো, কথা কিভাবে সামলায়। ঘনশ্যাম দাসবাবু বললেন, আমার বাচ্চাদেরও এতটাই বুদ্ধিমান হওয়া উচিত ছিল, কিন্তু আফসোস। বলে তিনি চোখ মুছে উঠে হাঁটতে বেরিয়ে গেলেন। সুমিত এবং শালিনী নতুন বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়েছিল, কিন্তু ঘনশ্যাম দাসবাবু শান্ত ছিলেন। শালিনী সুলেখা দেবীকে বললেন, মা, আপনারাও প্যাকিং করে নিন, সবাই একসঙ্গে যাব। পেছন থেকে ঘনশ্যাম দাসবাবু এসে বললেন, বিষয়টা হলো মেয়ে, এই বাড়ির সঙ্গে আমাদের স্মৃতি জড়িত, তাই এখান থেকে গিয়ে আমাদের মন কোথাও লাগবে না। তোমরা যাও, আমরা এসে দেখা করব। শালিনী কিছু বলেনি। শালিনী সুমিতকে বলল, সেও একই উত্তর দিল। যখন তাদের মন নেই কেন জোর দিচ্ছ? যখন মন করবে তখন চলে আসবেন। শালিনী সুমিতের সঙ্গে নতুন বাড়িতে চলে গেল এবং ছোট ছেলেও তাদের সঙ্গে চলে গেল। ঘনশ্যাম দাসবাবু সবাই চলে যাওয়ায় দুঃখিত ছিলেন, কিন্তু তার আত্মসম্মান তাকে সেখানে যেতে দিচ্ছিল না। এই দুঃখে তার শরীর খারাপ থাকতে লাগলো। সুলেখা দেবী তার যথেষ্ট যত্ন নিতেন, তবুও তার শরীরে কোনো উন্নতি হচ্ছিল না। ঘনশ্যাম দাসবাবু বিছানায় পড়ে গেলেন, কিন্তু সুলেখা দেবী হাজার বোঝানোর পরও ছেলের বাড়িতে যেতে রাজি হলেন না। তার যত্ন নিতে নিতে সুলেখা দেবীও অসুস্থ হয়ে পড়লেন এবং একদিন তার পা পিছলে পড়ে কুঁচকির হাড় ভেঙে গেল। এরপর সুলেখা দেবীর যত্ন নিতে অসুবিধা হতে লাগলো। সুমিতের কথায় ঘনশ্যাম দাসবাবু সুমিতের বাড়ি যেতে রাজি হলেন। সব ঠিকঠাক চলতে লাগলো। যা দেখে একদিন সুলেখা দেবী ঘনশ্যাম দাসবাবুকে বলতে লাগলেন, দেখুন, সব ঠিকঠাক চলছে, আপনি তো আসতেই চাইছিলেন না, আগে চলে এলে এত অসুস্থ হতাম না। ঘনশ্যাম দাসবাবু বললেন, ওই বিষয়টা নিজের জায়গা ছিল, যাই হোক, এটা ঠিক আছে।
শালিনী প্রায়ই সন্ধ্যায় বাড়িতে থাকতো না, আর সুমিতও অফিস থেকে দেরি করে ফিরত। ঘনশ্যাম দাসবাবু প্রায়ই বলতেন যে রাতের খাবার সবাইকে একসঙ্গে খাওয়া উচিত, কিন্তু পরিস্থিতি একই রয়ে গেল। একদিন তিনি শালিনীকে যেতে দেখে বললেন, মেয়ে, প্রতিদিন কোথায় যাও? রাতের বেলায় বাইরে থাকা ঠিক না। শালিনী কিছু না বলে চলে গেল এবং খাবারের সময় সুলেখা দেবী এবং ঘনশ্যাম দাসবাবু তার অপেক্ষা করতে থাকলেন। রাত 12টা বেজে গেল এবং তখনই সুমিত বাড়িতে চলে এলো। তিনি শালিনীর এখনো না আসার কথা বললেন। তখন সুমিত বলল, বাবা, সে এক ধনী পরিবারের মেয়ে, তার চালচলন এবং জীবনযাপনও তেমনি। যা করে করতে দিন, আপনি নিজেরটা দেখুন। ঘনশ্যাম দাসবাবুর এই কথাটা খুব খারাপ লাগলো এবং তিনি বললেন, এগুলো ভালো মেয়েদের চালচলন নয়, সমাজ কি বলবে? সেই সময় দরজায় শব্দ হলো। সুমিত দরজা খুলে দিল এবং দেখলো সামনে শালিনী দাঁড়িয়েছিল এবং সে কোনো ছেলের কাঁধে ঝুলছিল। ঘনশ্যাম দাসবাবু এই রূপ প্রথমবার দেখলেন। সুমিত এগিয়ে গিয়ে বলল, ওহে রাহুল, তুমি? একে ঘরে নিয়ে যাও। কফি নেবে? সাথে আসা সেই ছেলে। রাহুল বলল, না সুমিত, আমি চললাম। আজ একটা ভুল ব্র্যান্ড খেয়ে ফেলেছে, একটু নেশা হয়ে গেছে, তুমি দেখে নিও। রাহুল চলে গিয়েছিল এবং শালিনী তার ঘরে বিছানায় অজ্ঞান হয়ে পড়েছিল। সুমিত বলল, মা, বাবা, তোমরাও শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। রাজু এলে আমি দরজা খুলে দেব। বলে সুমিত ঘুরতে যাচ্ছিল। তখনই ঘনশ্যাম দাসবাবু বললেন, থামো সুমিত, এগুলো কি? বৌমা মদ খেয়ে এসেছে এবং সেটা কোনো ছেলের সঙ্গে। সুমিত একেবারে চমকে গেল। তারপর বলল, বাবা, সেটা রাহুল, আমি তাকে চিনি। আজ তাদের বাড়িতে পার্টি ছিল, যেখানে আমিও আমন্ত্রিত ছিলাম, কিন্তু অফিসের কারণে যেতে পারিনি। আমি এটা জানতে চাই না, আমি জানতে চাই যে বউ মদ খায়। ঘনশ্যাম দাসবাবু বললেন। তখন সুমিত একটু তেড়ে বলল, বাবা, সে কনভেন্ট থেকে পড়েছে, আমার মতো হিন্দি মিডিয়াম থেকে নয়। তাদের পরিবারের সঙ্গে বড় বড় লোকেদের ওঠা বসা, সেখানে এগুলো সাধারণ এবং সমাজের অংশ। ঘনশ্যাম দাসবাবু সময়ের পরিস্থিতি বুঝে বলল, আমাদের এগুলো পছন্দ নয়, তাকে বলো যেন আর এমন না করে। আমাদের বাড়িতে বৌমা মদ খায় না। সুমিত মুখ গোমরা করে ঘরে চলে গেল এবং দরজা বন্ধ করে দিল। ঘনশ্যাম দাসবাবু সুলেখাকে বললেন, সুলেখা, জানি না আমাদের বাড়ি কোন অবস্থায় দাঁড়িয়েছে। সুলেখা দেবী বললেন, আপনি চিন্তা করবেন না, আমি শালিনীকে বুঝিয়ে বলবো। পরের দিন এই বিষয়ে কেউ কিছু বলল না। ঘনশ্যাম দাসবাবু এই পরিস্থিতিতে অসহায় বোধ করেছিলেন এবং তাদের সম্মান রক্ষা করতে তিনি সুমিতকে অনুরোধ করেছিলেন। কিন্তু সুমিত শালিনীর পক্ষ নিয়েই বলেছিল, বাবা, সে এমন পার্টিতে অভ্যস্ত, সন্ধ্যাবেলায় সে বাড়িতে থাকতে পারে না। এখন একেবারে অভ্যাস ছাড়বে কিভাবে? সে তো এমন পরিবেশে বড় হয়েছে। অভ্যাস নেই তো অভ্যাস করে নাও, কিন্তু এটা চলবে না, এটা শেষবার। ঘনশ্যাম দাসবাবু বললেন এবং উঠে চলে গেলেন। সুমিত শালিনীকে বোঝানোর চেষ্টা করল। শালিনী বলল, বাইরে পার্টি না করতে পারলে বাড়িতেই পার্টি করব। তখন তোমার বাবার কাছে ঠিক লাগবে? এর চেয়ে বেশি আমি সমঝোতা করতে পারবো না। বলে সে 2 হাত নাচিয়ে দিল। সুমিত ঘনশ্যাম দাসবাবুকে এই কথাগুলো জানালো। ঘনশ্যাম দাসবাবুর খারাপ লাগলেও তিনি ভাবলেন যে একবার দেখা যাক কি হয়। 2 দিন পর বাড়িতে পার্টি হলো এবং সুলেখা দেবী আনন্দের সঙ্গে শালিনীর বন্ধুদের জন্য দারুণ দারুণ খাবার বানালেন। তিনি চেয়েছিলেন শালিনী খুশি থাকুক
এবং বাড়ির পরিবেশ ঠিক থাকুক। 8টায় শুরু হওয়া পার্টি রাত 12টা পর্যন্ত চলল এবং সুলেখা দেবী রান্নাঘর সামলাচ্ছিলেন। সবাই বলল, শালিনী, তোর শাশুড়ি তো দারুণ রান্না করে, একটু পরিচয় করিয়ে দে। কিন্তু শালিনী বিষয়টা এড়িয়ে গেল এবং সুলেখা দেবীকে সবার সামনে আনল না। দীর্ঘক্ষণ চলা পার্টিতে শালিনী বেশ ক্লান্ত হয়ে পড়ল। তবে স্বস্তির বিষয় হলো সে মদ পান করেনি। হয়তো সুমিতের কথা মেনে নিয়েছিল। এখন এসব পার্টি প্রায়ই হতে লাগলো, কিন্তু শালিনী খোলাখুলিভাবে মদ পান করতে লাগলো। ঘনশ্যাম দাসবাবু বারবার সুমিতকে শালিনীকে বোঝাতে বললেন, কিন্তু সুমিত বলল, বাবা, এসব উচ্চবিত্ত সমাজের কথা, আপনি বুঝবেন না, আর এত নিষেধ করবেন না। শালিনীর বাবার বাড়ি, সে তার ইচ্ছে মতো যা করবে। এরপর বাড়িতে যা কিছু ঘটতো সেই ব্যাপারে কেউ কিছু বলতো না, কিন্তু সুলেখা দেবী এত কাজ সামলাতে পারছিল না। এত সারাদিনের খাবার এবং বিভিন্ন জিনিস রোজ রোজ বানিয়ে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। এই বয়সে এত রান্না করা তার পক্ষে সম্ভব ছিল না। এর ফলে একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং শালিনীর জন্য একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ালো, কারণ তার পার্টির প্রাণ ছিল সুলেখা দেবীর রান্না। তার 15-20 জন বন্ধু প্রায় পার্টিতে আসতো এবং সবাই সুলেখা দেবীর প্রশংসা করত। ঘনশ্যাম দাসবাবু কখনো পার্টির অংশ হননি এবং কাউকে কখনো দেখেননি। তিনি সবসময় ভেতরে বসে থাকতেন। শালিনী সুলেখা দেবীর কাছে গিয়ে বলল, রান্না তো আপনাকেই করতে হবে, ওষুধ খান আর উঠুন, আপনি আমার অপমান করবেন না। ঘনশ্যাম দাসবাবু সুলেখা দেবীকে উঠতে নিষেধ করলেন, কিন্তু শালিনী বলল, আপনি তো কিছু করেন না, বাড়ির খরচ আমার বাবা চালান, আর এর বদলে এই সামান্য কাজটা করে দিলেও আপনার অসুবিধা হয় কেন? আমার বন্ধু আসছে, রান্না বাড়িতেই হবে। ঘনশ্যাম দাসবাবু দৃঢ়ভাবে নিষেধ করলেও শালিনীর উপর কোনো প্রভাব পড়ল না। সুলেখা দেবী বললেন, এত কিছু হয়নি, আমি রান্না করে দেব। শালিনী, তুমি চিন্তা করো না। সুলেখা দেবী অসুস্থ অবস্থায়ও উঠে রান্নাঘরে কাজ করতে গেলেন। যখন সুমিত ফিরে এলো, ঘনশ্যাম দাসবাবু তাকে সব বললেন। তখন সুমিত বলল, বাবা, মা সুস্থ আছেন বলেই রান্না করতে গেছেন, সামান্য কিছু তো হয়েই থাকে। ঘনশ্যাম দাসবাবু দাঁত চেপে রইলেন। সুমিতের এই পরিবর্তন তার অসহ্য লাগছিল। একদিন এই সবের বিরক্তিতে ঘনশ্যাম দাসবাবু বললেন, সুমিত, আমি আর তোমার মা পুরনো বাড়িতে যাচ্ছি। সুমিত তাড়াতাড়ি বলল, বাবা, কিন্তু আপনি কিভাবে যাবেন? সেই বাড়ি তো আমি বিক্রি করে দিয়েছি। ঘনশ্যাম দাসবাবু হতবাক হয়ে গেলেন। তিনি কখনো কল্পনাও করেননি যে সুমিত তাদের না জানিয়ে এত বড় পদক্ষেপ নেবে। তিনি বললেন, আমাকে না জানিয়ে আমার সমস্ত সঞ্চয় শেষ করে দিলে, আমাকে কেন জিজ্ঞাসা করনি? সুমিত বলল, মাকে জিজ্ঞাসা করেছিলাম এবং তিনিই কাগজপত্রে সই করেছেন। ঘনশ্যাম দাসবাবু সুলেখা দেবীর দিকে তাকিয়ে বললেন, কেন সুলেখা, তুমিও তার মতো বিশ্বাসঘাতক হয়ে গেছো? সুলেখা দেবী বললেন, আমার কথা শুনুন আপনি। কিন্তু ঘনশ্যাম দাসবাবু তার একটি কথাও শুনতে রাজি ছিলেন না। সুলেখা দেবী তার কথা শোনার জন্য অনুরোধ করতে থাকলেন, কিন্তু তিনি এতটাই রাগান্বিত ছিলেন যে কিছুই শুনতে চাইছিলেন না। ঘনশ্যাম দাসবাবু তার সাথে কথা বলা বন্ধ করে দিলেন। সুলেখা দেবী দিন-রাত ভগবানের সামনে বসে প্রার্থনা করতেন যাতে ঘনশ্যাম দাসবাবু একবার তার কথা শোনেন। কিন্তু ঘনশ্যাম দাসবাবুর রাগ এক মুহূর্তের জন্যও তাকে ছেড়ে যায়নি। একদিন সুলেখা দেবী খুব কাঁদছিলেন এবং কাঁদতে কাঁদতে একটি চিঠি লিখলেন।
এরপর সুলেখা দেবী আবার কথা বলার চেষ্টা করলেন। আমাকে কথা বলার একবার সুযোগ দিন, তারপর রাগ করলেও চলবে। কিন্তু ঘনশ্যাম দাসবাবু চোখ ঘুরিয়ে নেন। তখন তিনি সেই চিঠি কাঁদতে কাঁদতে তার সামনে রাখলেন। কিন্তু ঘনশ্যাম দাসবাবু চিঠিটি পড়েননি, যার পরে এই দুঃখে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং মারা যান। তার অন্ত্যেষ্টির পর তাকে সেই চিঠির কথা মনে পড়ল, তাই তিনি সেটি বের করে পড়লেন, যাতে লেখা ছিল, আপনার রাগ ঠিকই আছে, কিন্তু আমাকেও একবার নিজের কথা বলার সুযোগ দেওয়া উচিত ছিল। আপনার রাগ আমার জীবন নিয়ে নেবে। আজকাল মনে হয় বুকের মধ্যে ব্যথা হচ্ছে, শ্বাস নিতে পারছি না, জানি না কি হচ্ছে। সুমিত টাকা নিয়ে একটু চিন্তিত ছিল এবং সে জানতেও আপনি এই বাড়ি বিক্রির অনুমতি কখনোই দেবেন না। তার উপর 50 লাখ টাকার ঋণ আছে, যার জন্য সে খুব চিন্তিত ছিল। আমি তাকে সাহায্য করেছিলাম, কারণ আমি ভয় পেয়েছিলাম যে সে কিছু ভুল পদক্ষেপ নেবে। সেই সময় এটাই সঠিক এবং সহজ মনে হয়েছিল। এত তাড়াতাড়ি উপার্জন করে সে ঋণ শোধ করতে পারত না। আশা করি এর জন্য আপনি আমাকে এবং সুমিতকে ক্ষমা করবেন। ঘনশ্যাম দাসবাবু চিঠি পড়েই ফুঁপিয়ে কাঁদতে লাগলেন এবং সুলেখা দেবীর মৃত্যুর জন্য নিজেকে এবং সুমিতকে দোষ দিতে লাগলেন। কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, সুলেখা, যদি এই চিঠিটি আগে পড়ে নিতাম তাহলে তোমার অসুস্থতার কথা জানতে পারতাম। তুমি আমাকে ছেড়ে কিভাবে চলে গেলে। ঘনশ্যাম দাসবাবুর কাছে সুলেখা দেবীর মৃত্যু ছিল অসহ্য। এই দুঃখে তার ক্ষুধা তৃষ্ণা শেষ হয়ে গেছিল এবং তিনি রোগে আক্রান্ত হয়ে পড়লেন। শালিনী কোনো খেয়াল করতেন না। সুমিত এবং রাজু নিজেদের জীবনে খুশি ছিল। বাবার উপর কি ঘটেছে তা জানার চেষ্টা কেউ করেনি। এত আরামদায়ক জীবনযাপনের পরও ঘনশ্যাম দাসবাবুর খাবারের খেয়াল কেউ রাখতেন না। শাশুড়ির মৃত্যুর পর শালিনীর পার্টি আবার শুরু হয়ে গিয়েছিল। ঘনশ্যাম দাসবাবু একটি কোণে পড়ে থাকতেন এবং পার্টির সময় তাকে স্টোর রুমে পাঠানো হতো। শালিনী তার কাছ থেকে কাজও করিয়ে নিতেন। অতিথিরা আসার আগে সব প্রস্তুতি তিনিই করতেন। পার্টিতে খাবার ও পানীয় প্রচুর পরিমাণে চলত। ঘনশ্যাম দাসবাবু কিছু না বলেই সমস্ত কাজ করতেন, কারণ সুলেখা দেবী বেঁচে থাকতে তিনি বলেছিলেন, কিন্তু তখন সুমিত তাকে অপমান করেছিলেন। তার চটি ছিঁড়ে গেলে তিনি রাজুকে নতুন চটি আনতে বলেছিলেন, কিন্তু রাজু সেই কাজটি সুমিতের উপর ছেড়ে দিয়েছিল। সুমিতও বলেছিল, তোমার যাওয়ারই বা কোথায় আছে, এটি মেরামত করিয়ে নাও। ঘনশ্যাম দাসবাবুর কাছে একটি পয়সাও ছিল না এবং কেউ দিত না। তাই তিনি তার সিন্দুক খুলে পুরনো চটি বের করে নেয়। সেটি মেরামত করা হয়েছিল, যদিও ছিদ্র ছিল। তিনি মনে করলেন, সময়ই তো কাটাতে হবে, এগুলোতেই কেটে যাবে। কেউ খেয়াল করেনি যে ঘনশ্যাম দাসবাবু পুরনো ছেঁড়া চটি পরে থাকতেন। তার কাপড় কোনো জায়গায় ছিঁড়ে গেলে তিনি নিজের হাতেই সেলাই করে পরতেন। জামার জায়গায় জায়গায় সেলাই স্পষ্ট দেখা যেত। তিনি প্রায় সুলেখা দেবীকে স্মরণ করতেন, সুলেখা, তুমি থাকলে এমন হতো না। তোমার যাওয়ার পর আমি কারোর জন্য কিছুই নই। ঘনশ্যাম দাসবাবু দুঃখে জীবন কাটাচ্ছিলেন এবং সেটা কারোর ওপর কোনো প্রভাব ফেলেনি। একবার বাড়িতে পার্টি হলো। শালিনী তাকে সবাইকে কোল্ড ড্রিঙ্ক দেওয়ার জন্য বলেছিলেন, কিন্তু ঘনশ্যাম দাসবাবু চাইলেও না করতে পারেননি, কারণ শালিনীর রাগ কে সহ্য করবে। সবাই তার ছেঁড়া চটির দিকে তাকাচ্ছিল এবং কখনো তার সেলাই করা কাপড়ের দিকে। কেউ জিজ্ঞাসা করল, নতুন কাজের লোক শালিনী? শালিনী বলল, ওহ হ্যাঁ, খুবই মজবুর,
তাই রেখে নিয়েছি। আমিও সাহায্য করতে পছন্দ করি। সে বলেনি যে এটি তার শ্বশুর। তার এই কথা শুনে ঘনশ্যাম দাসবাবু চুপচাপ ট্রে নিয়ে চলে গেলেন এবং স্টোর রুমে গিয়ে খুব কাঁদলেন। তিনি সুমিতকে বললেন এ বিষয়টি। সুমিত বলল, যদি এভাবে থাকো তাহলে এটাই বলতে হবে। আমাদেরও তো একটা স্ট্যাটাস আছে, প্রয়োজন ছিল তো চেয়ে নিতে। সবার সামনে এভাবে কেন গেলে? ঘনশ্যাম দাসবাবুর বুক ফেটে পড়ল এবং তিনি বললেন, বাবার অবস্থা সন্তানদের উপর নির্ভর করে। যদি আমার অবস্থা এরকম হয় তাহলে তোমাদেরও তো দেখা উচিত। প্রতিটা ব্যাপারে হাত পাতিয়ে ভিক্ষা চাইব না। ঘনশ্যাম দাসবাবুর কথা শুনে শালিনী বলল, সুমিত, তোমার বাবাকে একটু বোঝাও। দড়ি পুড়ে গেছে কিন্তু গিট এখনো খোলেনি। এ বাড়ি আমার এবং আর একবার এইসব বললে ধাক্কা দিতে দেরি হবে না। তোমার বাবা আমার অপমান করিয়ে বেশ মজা পেয়েছে। শালিনী আগুনের মতো ঝরঝর করে পুড়তে লাগলো। ঘনশ্যাম দাসবাবু থাকতে না পেরে বললেন, আমার বাড়ি বিক্রি করে আমারই চোখে চোখ দেখাচ্ছ? তোমরা আমার বাড়ি ফেরত দাও। শালিনী এই কথা শুনে ঘনশ্যাম দাসবাবুকে জোরে ধাক্কা দিয়ে বলল, বুড়ো, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। তোর কোনো প্রয়োজন নেই, এমন বাবা কারোর প্রয়োজন নেই। আমি অনেক সহ্য করেছি, আর না। শালিনীর এই আচরণে সুমিত কিছু বলল না এবং দাঁড়িয়ে দেখল। ঘনশ্যাম দাসবাবুর সুমিতের প্রতি বাকি থাকা আশাও ভেঙে গেল। ছেঁড়া কাপড় আর ভাঙা চটি, যেগুলো দেখে কখনো নিজের পরিশ্রমের গর্ব হতো, যেটি পরিধান করে আজ বাড়ি থেকে বিহীন হলেন তিনি। ঘনশ্যাম দাসবাবু সুলেখা যাওয়ার আগেই ভেঙে পড়েছিলেন এবং আজ ছেলের সামনে বৌমা তাকে বাড়ি থেকে বের করে দিল। তিনি জীবনে অনেক সম্মান অর্জন করেছিলেন, কিন্তু আজ কিছুই অবশিষ্ট রইল না। তিনি বেরোলেন। সবাই তার বেশভূষা এবং জুতো দেখে হাসছিল, কিন্তু এমন কেউ ছিল না যে তাকে সাহায্য করার চিন্তা করেছিল। এই পৃথিবী কতটা নিষ্ঠুর, এটা ভেবে ভারী পায়ে ঘনশ্যাম দাসবাবু চলতে লাগলেন। কিছুক্ষণ পর একটা দেওয়ালের পাশে গিয়ে নিচে বসে পড়লেন। কিছুক্ষণ পর এসে কেউ খাবার রেখে চলে গেল। অশ্রুসিক্ত চোখে প্রথমে দেখলেন এবং পরে সব কিছু হারিয়ে যাওয়ার ভাবনা এলে সেইটিকে ভাগ্যের কথা ভেবে তুলে খেয়ে নিলেন। ঘনশ্যাম দাসবাবুর কাপড়ে শুধু একটি ছবি লুকিয়েছিল, যা সুলেখা দেবীর ছিল। সব কথা বলতে বলতে তিনি বালিশের নিচ থেকে সুলেখা দেবীর ছবি বের করে বিকাশকে দেখালেন। বিকাশ বলল, আপনি শিক্ষিত মানুষ এবং আপনি কোনো ভুল করেননি। আপনি তো শুধু আপনার সৎ নীতিতে চলেছিলেন। এমন মা বাবা ভাগ্যবানদেরই মেলে। ঘনশ্যাম দাসবাবু চোখ নামিয়ে কাঁদছিলেন এবং বিকাশ তাকে সান্ত্বনা দিচ্ছিল। এখন বিকাশের কাজ ছিল তার অধিকার ফিরিয়ে দেওয়া, যার জন্য তাকে তার বাড়ির ঠিকানার দরকার ছিল। তিনি কথার মাঝে তার ঠিকানা জিজ্ঞাসা করলেন এবং তিনি ঠিকানাটা দিয়ে দিলেন। বিকাশ এক সদস্যকে নিয়ে তাদের দেওয়া ঠিকানায় পৌঁছল এবং সেখানে তাদের ঘনশ্যাম দাসবাবুর বড় ছেলে সুমিতের সাথে দেখা হলো। তিনি সুমিতকে বললেন যে ঘনশ্যাম দাসবাবুর সাথে দেখা করতে চান। তখন সুমিত বলল যে বাবার তো মৃত্যু হয়েছে বহুদিন হলো। বিকাশ এই শুনে অবাক হয়ে গেল এবং ভাবতে লাগলো কত নিচে নেমেছে এই সন্তান। বিকাশ বলল যে তিনি ব্যাংক থেকে এসেছেন এবং তার নামে কিছু টাকা আছে, তা তাদের সিগনেচারের পরেই পাওয়া যাবে, কারণ কোনো নমিনি নেই। না হলে এখন মৃত্যুর পর সব টাকা ব্যাংক রেখে দেবে। এতে সুমিত চিন্তায় পড়ে গেল এবং সাথে সাথে বলল, আসলে আমার বাবা একটু অস্বাভাবিক হয়ে গিয়েছিলেন এবং
মানসিক সমস্যা হয়েছিল তার। একদিন কোথায় চলে গিয়েছিলেন এবং আর খুঁজে পাওয়া গেল না তাকে, কিন্তু মনে হয় তিনি কোথাও না কোথাও জীবিত থাকবেন। বিকাশ মনে মনে হাসল, কারণ তিনি জানতেন যে এমনই কিছু হতে যাচ্ছে। তিনি বললেন, তাদের খুঁজে নিয়ে আসুন এবং ব্যাংকে এসে টাকা নিয়ে যান, অথবা ডেথ সার্টিফিকেট নিয়ে আসুন, সেটাও কাজ করবে। বিকাশ তার নাম্বার দিয়ে চলে গেলেন। সুমিত তখন টাকা কিভাবে পাওয়া যাবে সেটার ব্যবস্থা করতে শুরু করলো, যার জন্য সে ঘনশ্যাম দাসবাবুকে খুঁজতে শুরু করলো। ঘনশ্যাম দাসবাবু এই সম্পর্কে কিছুই জানতেন না। শালিনী পরামর্শ দিল যে ব্যাংকের লোকেদের সাথে কথা বলে এবং কিছু দিয়ে মিটিয়ে নিতে, কিন্তু তা কোনোভাবেই সম্ভব ছিল না। পরে ছোট ভাই রাজু একটা উপায় দিল যে কেননা একটা ডেথ সার্টিফিকেট বানিয়ে নেওয়া হোক। যখন 1 বছর ধরে বাবার কোনো খোঁজ নেই, তখন বাবা আর আসবেন না, এবং এলেও আবার তাকে বাড়িতে রাখতে হবে। এ কথায় সুমিত ও শালিনীর মুখে হাসি ফুটল। দুজনেই ব্যবস্থা করে কয়েকদিনের মধ্যে ডেথ সার্টিফিকেট বানিয়ে নিল। এরপর সুমিত বিকাশকে ফোন করে সব কিছু বলল। তখন তিনি বললেন, ঠিক আছে, ব্যাংকে চলে আসুন, এবং সুমিতকে ব্যাংকে ডেকে নিলেন। শালিনী ও রাজুর সাথে সুমিত ঠিক সময় ব্যাংকে পৌঁছেছিল। তারা গিয়ে বিকাশকে ডেথ সার্টিফিকেট দেখালো। তখন বিকাশ বলল, সত্যি এনার মৃত্যু হয়েছে? তখন সুমিত বলল, হ্যাঁ, তারা আর নেই, আমাদের ভুল হয়েছিল। এক হাসপাতাল থেকে জানা গেছে এবং তারাই এটি বানিয়ে দিয়েছে। বিকাশ হাসল এবং পেছনের কেবিনের দিকে ডাক দিল। তখন ঘনশ্যাম দাসবাবু সামনে চলে এলেন, যাকে দেখে দুই ছেলে এবং বউয়ের মুখ ফাঁকা হয়ে গেল। সুমিত তখন সব বুঝতে পারল যে তাদের ফাঁসানোর জন্য এই সব কিছু করা হয়েছিল। বিকাশের এক ফোনে পুলিশও হাজির হয়ে গেল, যারা প্রতারণার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করল। ঘনশ্যাম দাসবাবু সব বিবৃতি নিয়ে নেওয়া হলো, যা 3 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল সেটার উপর কার্য প্রমাণিত শুরু হলো। শালিনীকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ছিল, তাই তার বাবার কথায়ও পুলিশ তাকে ছাড়েনি। ঘনশ্যাম দাসবাবু আশ্রমে বসে কিছু ভাবছিলেন। তখন বিকাশ এসে জিজ্ঞাসা করল, বাবুমশাই, এখন কেমন লাগছে? তখন তিনি বললেন, বাবু, কিভাবে বলি ভালো লাগছে না। সন্তান তো নিজেরই, কিন্তু ন্যায়ের সামনে সব সময় মাথা নত করে এসেছি এবং এখনো করব। কর্মের ফল তো সবাইকে ভুগতে হয়। সত্যি, কর্মের ফল সবাইকে ভুগতে হয়, যতই চেষ্টা করুন। কিন্তু ভগবানের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নেই।